এই যে তুমি কথাটা বললে যে সিপিএমের বিকল্প হিসেবে মমতাকে যারা সিপিএম বিরোধী মানুষ তারা বিশ্বাস করতে শুরু করেছে। একটা মহিলা প্রচুরবার মার খেয়েছে, মার খাওয়ার পরেও কনসিস্টেন্সি বজায় রেখেছেন, ফলে তার উপর বিশ্বাস করতে শুরু করেছে। বিজেপিকে দেখলে বাঙালিও জয় শ্রীরাম বলছে। ওটাকে বলে ব্যান্ড ওয়াগান এফেক্ট। সংপৃক্ততা আমার ধারণা। আচ্ছা, রামকৃষ্ণকেও ঠাকুর ভাবি না, অনুকূল ঠাকুরকেও ঠাকুর ভাবি না আমরা। না না, রামকৃষ্ণকে ভাবি। বলছি রামকৃষ্ণের মধ্যে রামও আছেন, থাকতেই পারে। সেই মানে রাম চ্যাটার্জির মধ্যেও রাম আছে তো, হ্যাঁ। আছে তো। সে বামপন্থীরা ওপার বাংলা থেকে মার খেয়ে এপার বাংলায় এসে ধর্মনিরপেক্ষতা দেখাতে শুরু করে। নমস্কার, আজ আমার পডকাস্টের অতিথি এমন একজন যাকে আপনারা সকলেই চেনেন। এখন সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়ার দৌলতে বহু রাজনীতিক আমি দেখতে পাই তারা সেলিব্রিটি হয়ে গেছে। আর আমি যাকে ডেকেছি তিনি সেলিব্রিটিদের মধ্যেও সেলিব্রিটি। কেননা তিনি থাকা মানেই আসর জমিয়ে দেবেন, নয়তো গরম করে দেবেন, নয়তো এমন কিছু করবেন যেটাই হেডলাইন হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং তার সঙ্গে কথা বলা, ভোটের বাজারে তার কি পরিকল্পনা এসব জানা, সত্যি কথা বলতে কি তার সঙ্গে আগে আমার সেভাবে কোনো পরিচয়ই ছিল না। আজকে সেই কারণেই আমি সজল ঘোষের কাছ থেকে একটা খোলামেলা আলোচনা করব। ওকে প্রশ্নবাণে বিদ্ধ করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু ধীরে ধীরে আলোচনার মধ্যে দিয়ে যা আসবে সেটাই আপনারা শুনবেন। সজল, আমার একটা কথা, সেটা হচ্ছে তুমি একটা কংগ্রেস পরিবারের সন্তান, ঠিক আছে? কংগ্রেসটা ছাড়লে কেন প্রথমে? তারপরে গেলে তৃণমূল, উইচ ওয়াজ অ্যান অফশুট। বহু কংগ্রেসই গেছে, তুমিও গেছো, মানলাম। আবার সেটা ছাড়লে কেন? কেননা দেখো, আমি এসব ব্যাপারে অত জানি না, সেই জন্যেই আমার কৌতূহল। ছোটবেলা থেকে আপনার লেখা পড়ে বড় হয়েছি। আপনি আমায় ডেকেছেন আজকে, শুরুতে যেটা বললেন সেটা আমার প্রশংসা করলেন না আমায় গালি দিলেন আমি বুঝতে পারলাম না। যেভাবে নেবে আমি প্রশংসাই নিয়ে নিলাম। তো যেটা বিষয় হচ্ছে, একদম ঠিকই বলেছেন, কংগ্রেসি পরিবারের ছেলে, বাবা কংগ্রেস করতেন, সোমেনদা আমাদের এমএলএ ছিলেন, বাড়িরও অভিভাবক ছিলেন সোমেনদা। তো আমরা প্র্যাকটিক্যালি কংগ্রেস কম, মানে দল কম, ছোটদা বেশি করেছি। ছোটদা বলতাম না, আমি সোমেন জেঠু বলতাম। তো আমরা সেটা করতাম। তো সবাই যখন তৃণমূলে চলে গেছে আমরা তখনও যাইনি, কিন্তু যখন সোমেন জেঠু তৃণমূলে চলে গেছিলেন প্র্যাকটিক্যালি তখন আমাদের কাছে আর কোনো অপশানও ছিল না, আর কোনো উপায়ও ছিল না, যেতে হয়েছিল। কিন্তু তারপরেই আমরা বুঝতে পেরেছিলাম এটা সোমেন মিত্ররও জায়গা নয়। আর আমাদের মতন যারা সিপিএমের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করেছি, অথচ বিটিম শুনতে হতো, তৃণমূলটা তাদেরও জায়গা না। কিন্তু ততক্ষণে পুরো কংগ্রেসটাই শিফটেড। ফলে আমাদের চারজন বাদে, যেমন অধীর নেভার শিফটেড। দেখুন, অধীরদা তো আমাদের নেতা ছিলেন না। অধীরদা হয় সর্বভারতীয় স্তরে চলে গিয়েছিলেন, আর নয় বহরমপুরের নেতা ছিলেন, মুর্শিদাবাদের নেতা, ভুল বললাম, মুর্শিদাবাদের নেতা ছিলেন। এখন মুর্শিদাবাদের নেতার এতে আশীর্বাদে সারা রাজ্য বা কলকাতা শহরে আমাদের পক্ষে রাজনীতি করাটা সহজ ছিল না। সোমেনদার মতো মানুষ, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের চড়াই উতরাই আমি সচক্ষে দেখেছি, তিনি রাজনীতিতে একেবারে উপান্তে এসে এই ভুলটা কেন করলেন? দেখুন, কেন করলেন, অনেকে বলেন ইট ইজ বিকজ অফ পেটিকোট ইনফ্লুয়েন্স, ওনার স্ত্রীর চাপ ছিল। আমারও তাই ধারণা। দেখুন, আজকে তিনি নেই, যে রাজনীতিতেই থাকি, সোমেন মিত্রকে কোনোদিন অসম্মান করার জায়গা সুযোগ ভাবতে পারিনি। তো আজও করতে এগুলো নিয়ে আলোচনাই চাই না, সত্যি কথা বলতে গেলে। কিন্তু সোমেনদা 10 চক্রে পড়ে ভগবান ভূত হয়ে গিয়েছিলেন, এটা বলতে পারি। সোমেনদা
10 চক্রে পড়ে ভগবান ভূত হয়েছিলেন। সোমেনদা রাজনীতি না করলেও পারতেন। আমার মনে হয় তৃণমূল যাওয়াটা ওনার জন্য কাম্য ছিল না, এবং সোমেন মিত্র কখনো এমপি হবার জন্য তৃণমূলে যাবে, অতি বড় তৃণমূলীয় যারা সোমেন মিত্রকে চেনে তারা এটা বিশ্বাস করতো না, তারা এটা বিশ্বাস করতো না। বিকজ তৃণমূল এমপি তো ছেড়ে দাও, সারা জীবন এমএলএ থেকেছে, এবং এখন যদি তোমরা হাজার হাজার এমএলএ তৈরি করেছে, হ্যাঁ, হাজারটা আর- বেশি বলে ফেললাম হয়তো, আর কয়েকশো এমএলএ হয়তো তৈরি না না করেছে। নিশ্চয়ই। আর বিধানসভার রেকর্ড যদি দেখো, সবচেয়ে কম অ্যাটেন্ডেন্স ছিল শুধু পুলিশ বাজেটে যেত। হ্যাঁ, অন্য একমাত্র পুলিশ বাজেট, আর কখনো যেতেন না। দেখুন, উনি যদি নাও যেতেন তাহলেও ওনাকে কেউ হারানোর কথা ভাবতো না। কিন্তু সেই সোমেন মিত্রকেও চৌরঙ্গি থেকে হারতে হয়েছিল, যেটা দুর্ভাগ্যজনক ছিল। তো দর্শকরাই ভগবান ভূত, তখন একটা এমন জোয়ার, এমন স্রোত। দেখুন, বুদ্ধদেব বাবু হেরে গেছিল। যে রাজনীতিতেই থাকুন, রাজনীতিতে যাদেরকে ভদ্রলোক বলে পরিচিত, বা যাদেরকে শ্রদ্ধা করতে হবে, যে কোনো মতাদর্শে বিশ্বাস করতে পারেন, তো নিশ্চয়ই বুদ্ধদেব বাবু তাদের মধ্যে অন্যতম। আমি জ্যোতিবাবুকে সম্মান করি না অতটা, কিন্তু বুদ্ধদেব বাবুকে অসম্মান করার জায়গা খুঁজে পাইনি। তো সেইটা ধরুন তিনিও হেরে গেছিলেন, ইন্দিরা গান্ধী হেরে গেছিলেন। তোমার কনস্টিটুয়েন্সি থেকেই তো জ্যোতিবাবু পারলে মানে বর্তমানে হ্যাঁ 72 সালে তিনি রাম রাম করে চলে এসেছিলেন। কেননা তোমরা এত রিগিং করেছিলে যে জ্যোতিবাবুর মনে হয়েছিল যে আমার কোনো দরকার নেই, সো হি লেফট। আসলে তিনি লেফট করলেও তিনি কিন্তু ব্যাপারটা শিখে এসেছিলেন। হুম, তারপর বাংলাকে এমন শেখালেন যে বাংলা এখনো ভুলতে পারছে না। না সেটা ঠিক আছে, আমি তার মধ্যে পড়ে যাচ্ছি। এই ধরনের ভুল রাজনীতিতে, কংগ্রেস রাজনীতিতে করেনি এরকম লোক খুঁজে পাওয়া কঠিন। প্রণব মুখার্জি করেছেন, সোমেনদা করেছে, প্রিয়দা করেছে, একসময় প্রিয়দা কংগ্রেস করেছে ইন্দিরা সঞ্জয়ের বিরুদ্ধে গিয়ে, সোমেন মিত্র করেছে, ঠিক আছে। এবং এখনকার যারা বিজেপি নেতা, তারা ভুল করেছে না ঠিক করেছে বলতে পারবো না, অন্তত তাপস রায় তো করেইছে ভুল। হ্যাঁ, ও 3টে টার্মেই জিতুক আর 5টা টার্মেই জিতুক। শুভেন্দু ঠিক ভুল করার জন্য গেছিল কিনা আমি বলতে পারবো না। অতএব এই যে, এবং একমাত্র যে দল ত্যাগ করেও রাজনীতির হিসেবে সঠিক প্রমাণিত হয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অজিতদাও পর্যন্ত ছেড়েছিলেন, বরকত সাহেব কোনোদিন ছাড়েননি, অধীর ছাড়েনি, আর এরকম আরও হয়তো। আমি আপনাকে একটা কথা বলি, ধরুন বরকত সাহেবের সময় ছাড়ার অপশান প্রয়োজন থাকেনি, প্রয়োজন ছিল না। রাজনীতিতে যারা খুব একবার প্রয়োজন ছিল, কেন বলি, যখন ওনাকে রেলমন্ত্রী করা হলো না এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বলে একটা কি উদ্ভট দপ্তর দেওয়া হলো, আমি তো সেই সময় দিল্লিতে থাকতাম, আমি ছাড়া ওর বাড়িতে কেউ আড্ডা মারতে যেত না। আর বরকত সাহেব ছিলেন একেবারে জমিদারি মেজাজের লোক। দুপুরে খাওয়া দাওয়া করে স্যুট টাই পরে নিজের বাড়িতে একা বসে আছেন, কিন্তু ওই পোশাকেই বসে থাকবেন। ওই রকম আমি মানুষও খুব কম দেখেছি। যাই হোক, কিন্তু যখন ওকে দেয়নি, হি ওয়াজ সো অ্যাংরি উইথ রাজীব। একটা মালদার দলীয় সমাবেশে বলেছিলেন, রাজীব গান্ধীর মুখে আমি লাথি মারি লাথি মারি লাথি মারি, এরকম পা নামিয়ে নামিয়ে। সেটা আবার আমার রিপোর্টার পাঠিয়েছিল বলে ওকে একদম গান পয়েন্টে একটা ঘরে বন্দি করে দিয়েছিল। আপনারই কোনো একটা জায়গায় এটা আমি পড়েছি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এত বরকত সাহেব অন্য জিনিস। না দেখুন, কিন্তু মমতা যখন 97-এর শেষে দল ভাঙলেন, প্রণববাবু, সোমেনদা এরা সবাই বলেছিল যে কত লোক এলো গেল, মমতা যে পাশা উল্টে দেবে এটা কারুর ক্যালকুলেশনে ছিল না। এটা আমি লিখেই দিতে পারি। সীতারাম কেশরী তো ছেড়েই দিচ্ছি, ও বাংলার কিছু বুঝতেই নেই না, কিন্তু বাট শি সাকসেডেড অ্যান্ড টিল ডেট। আমি আপনাকে একটা কথা বলি, মমতা কিন্তু একটা আবেগ ছিলেন।
বরকতদাও একটা সময় আবেগ ছিলেন যখন রেলমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর জামানায়। দেখুন তখন ওই রাজীব গান্ধীর মুখে লাথি মারি এটা বরকত সাহেব বলতে পারতেন, কিন্তু দল ছাড়ার কথা ভাবতে পারতেন না, কারণ আপনার কাছে অল্টারনেটিভটা সিপিএম, সেটা বরকতদা ভাবতে পারতেন না। আমাদের একবার ভিপি সিং এর দিকে ঝুঁকেছিলেন, অরুণ নেহরু চেষ্টা পশ্চিমবঙ্গে তো লাভ করেছিল, নেই। অরুণ নেহরু চেষ্টা করেছিল, যাননি। না, উনি এটা গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝেছিলেন। ভিপি সিং মানে সর্বভারতীয় ক্ষেত্রে হতে পারে, কিন্তু ওনার যে মালদার মাটি, পশ্চিমবঙ্গের মাটি, সেখানে তো ভিপি সিং এর কোনো ফুটপ্রিন্ট নেই। এবারে যেটা ধরুন প্রণব মুখার্জি একবার দল ছেড়েছিলেন, কারণ তিনি একবার আমরা যা শুনি বুঝি, আপনারা তো কাছ থেকে দেখেন, আমরা ইতিহাস পড়ে, তিনি বোধহয় একবার প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্ন একবার দেখে ফেলেছিলেন। সম্পূর্ণ মিথ্যে কথা। তাও হতে পারে, আমি জানি না, আমি জানি না। এটা অরুণ নেহরু চাউর করে। তাও হতে পারে। এখন দেখুন বড় বড় নেতারা যদি সব চাউর করে। কেন বলছি এটা, পিসি আলেকজান্ডার যার চাইতে কেউ তো ক্লোজ ছিল না, এবং পিসি আলেকজান্ডার ওয়াজ অন দ্যাট ফ্লাইট। আচ্ছা, হি ওয়াজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য পিএম। তাঁর আত্মজীবনী পড়ে দেখো, ওই ঘটনার উল্লেখ করে উনি সোজাসুজি লিখেছেন, প্রণব নেভার এভার expressed his interest to become PM. What he narrated to Rajiv is the procedure as to how it should be done. সেটা তো রাজীব গান্ধীকে উনি বলবেনই, কেননা রাজীব তো জানতেনই না যে কি করে কি করতে এখন হয়। মুশকিল হচ্ছে সেটা হয়তো ওরা পছন্দ করেনি। এটা আমার ধারণা যে প্রধানমন্ত্রী যদি নাও হতে চান, সেটা আপনার থেকে এখন জানলাম, যে রাজীব গান্ধী বা গান্ধী পরিবারের বাকি যারা ছিলেন, সোনিয়া গান্ধী ছাড়া তখন তো কেউ রাজনীতিতে ছিলেন না, সোনিয়া গান্ধীও রাজনীতিতে ছিলেন না, তো আমার মনে হয় তারা সহ্য করেননি ওকে, যে কোনো কারণেই হোক গান্ধী পরিবারের শোনো, বীতশ্রদ্ধ হয়ে চাপতে রাজীব হয়েছে। গান্ধী দুন স্কুল ফ্রেন্ড, এর বাইরে কিছু চিনতেনই না, পৃথিবী চিনতেন না। রাজীব গান্ধীর পতনের জন্য যদি একটা ব্যক্তিকে দায়ী করা হয়, তার নাম অরুণ নেহরু, ঠিক আছে? এবং আমাকে প্রণবদা বলেছিলেন, অনেক পরে অরুণ নেহরু একবার দেখা করতে এসেছিলেন প্রণবদার সঙ্গে, প্রণবদা ওর মুখের উপর বলে দিয়েছিলেন যে দেখো, আমি সবাইকে ক্ষমা করে দিতে পারি, আই উইল নট ডু ইট টু ইউ, কেননা তুমি যা আমার প্রতি হ্যাঁ। আর রাজীব তখন ওয়াজ এ প্রিজনার। একদম অরুণ নেহরু, অরুণ সিং, সতীশ শর্মা, সুমন দুবে, স্টলওয়ার্ড না, এরা সব ঘিরে আছে, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই, নইলে কমলাপতি ত্রিপাঠী ওইভাবে হয়। আর খুব অসম্মানও তো করেছে, এটাও তো সত্যি। তবে হ্যাঁ, কত ধানে কত চাল বুঝে গেছেন প্রণববাবু। কি যেন এটা করেছিলেন, রাষ্ট্রীয় সমাজবাদী সমাজবাদী দল। যাই হোক, আমরা অনেক দূরে চলে হ্যাঁ, গেছি। না, আমি বলতে চাইছি সবাই যেখানে ব্যর্থ হয়েছে, মমতা সেখানে সাকসেসফুল হয়েছে, এটা তো ফ্যাক্ট। হ্যাঁ, ফ্যাক্ট। কিন্তু আমি ভাবিনি কখনো যে মমতা ব্যর্থ হবে। মমতার সঙ্গে আবেগ ছিল, মমতাদির সঙ্গে জনতা ছিল, এবং যেভাবেই হোক বেশ কিছু সংবাদ মাধ্যমও তার সাথেই ছিল, এবং তারা এস্টাবলিশ করে দিয়েছিল যে সিপিএমকে যদি পশ্চিমবঙ্গ থেকে সরাতে হয় তাহলে কংগ্রেসকে দিয়ে হবে না, কংগ্রেস তার বি টিম, এবং কংগ্রেসের আচরণে বারবার সেটাই মানুষের মনে হতো। সে তো হবেই, তার কারণ হচ্ছে নরসিংহ রায়ের গভর্নমেন্ট ওয়াজ ডিপেন্ডেন্ট অন দেম। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে। মনমোহন সিংয়ের প্রথম গভর্নমেন্ট ওদের উপরেই নির্ভর করতাম। সুতরাং আর একটা জিনিস তো আমরা নিজেরাও চোখ পাই, যে বি টিম বলা হতো, সেটা যতটা না রাজ্য সিপিএমের সঙ্গে নৈকট্যের কারণে, তার চেয়ে অনেক বেশি না, রাজ্য সিপিএম কেন্দ্র, হ্যাঁ, কেন্দ্রীয় বাধ্যবাধকতা। না, হ্যাঁ, রাজ্য সিপিএম এর সাথে রাজ্য কংগ্রেসের কোথাও কোনো নৈকট্য তখন একটা লব্জ চালু ছিল, ইন দ্য ইয়ে অফ ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল ঘন্টার মাথা কি বা আমি বুঝিও না, সেইটা কিন্তু মমতা ফার্স্ট কল দ্য ব্লাফ। একদম, তাই না? একদম। এবার আমি আসছি, এই যে তুমি কথাটা বললে যে সিপিএমের বিকল্প হিসেবে মমতাকে যারা সিপিএম বিরোধী মানুষ তারা বিশ্বাস করতে শুরু করেছে। একটা মহিলা প্রচুরবার মার খেয়েছে, মার খাওয়ার পরেও কনসিস্টেন্সি বজায় রেখেছেন, ফলে তার উপর বিশ্বাস করতে শুরু করেছিল। এখন একই প্রশ্ন বাঙালি জিজ্ঞেস করছে বিজেপি সম্পর্কে। বলুন।
যে বিজেপি চেষ্টা করছে, সব আছে, 2 থেকে 77 রয়েছে, বাট হু ইজ দ্য ফেস? এবং একটা আমি দেখেছি মানুষের আহ, ভরসার জায়গাটা এখন এমন হয়ে গেছে যে উপরে কে আছে সেটাই ডিটারমিন করে তার সঙ্গে যে দল আছে তাদের ভবিষ্যৎ। আমি আপনাকে একটা কথা বলি, নরেন্দ্র মোদী ছাড়া তোমার দল ভাবো তো। ভাবছি না তো। হ্যাঁ ভাবতে বলছেন কেন? ভারতবর্ষের মানুষ ওই ফেসটাকেই দেখেছে। হ্যাঁ, মানে ধরুন পশ্চিমবঙ্গের প্রথম সারির 4 জন নেতা, তার মুখের মধ্যে দিয়েও লোকে নরেন্দ্র মোদীর মুখ দেখে। তো সর্বভারতীয় প্রেক্ষাপট দেখুন আর রাজ্যের প্রেক্ষাপট দেখুন। এই যে ব্রিগেডে এই ভিড় কি আপনি বিশ্বাস করেন শুধুই বিজেপির ভিড়? এই ভিড় মোদি আবেগের ভিড়, এই ভিড় মোদি আবেগের ভিড়। আমি দেখুন, আপনি বলতে পারেন মুখ কি, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একটা মুখে জর্জরিত। মমতা ব্যানার্জি যে ভোট পেয়েছিলেন তার একটা বড় অংশের ভোট উনি পেয়েছিলেন নেগেটিভ ভোট। তো এখানেও ওই মুখটাকেও আর দেখতে চাইছে না। সেই মুখটার বদলে অল্টারনেটিভ আপনার কাছে বিজেপি ছাড়া কিছু নেই। বিজেপি দল, কিন্তু আমি মিঠুন এসছিলেন, মিঠুনকে জিজ্ঞেস করেছিলাম মমতার বিকল্প কে, ও খুব উত্তেজিত হয়ে বললো কে আবার বিকল্প, আমিই বিকল্প। কেমন এখন এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। আমি জানি না তোমার দলের একটা সমস্যা আমি দেখি, তারা মনে করে ওয়ান সাইজ ফিটস অল, মোজার একটাই সাইজ হয় আর সবার পাই সেটা গল্পে। ফলে উত্তরপ্রদেশে যেটা সত্যি, বিহারে যেটা সত্যি, মধ্যপ্রদেশে সত্যি, রাজস্থানে সত্যি, সেটা পশ্চিমবঙ্গে হবে। আমার মনে হয় এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু না, গলদ রয়ে গেছে। আপনি যেটা বলছেন সেটা আপনি ঠিক বলছেন। যেটা উত্তরপ্রদেশে সত্যি সেটা পশ্চিমবঙ্গে সত্যি নয়। কিন্তু এটাও সত্যি, রাজনৈতিক অনেক কম্পালশন থাকে। যখন 4টে ফেস থাকে তখন নির্বাচনে একটা ফেস করলে নির্বাচনেরও সমস্যা হয়। যারা ভোট দেয়, যারা ভোট করায়, বাকি যে ফেসগুলো আছে, ডিপ্রাইভ ফেস, কোঁচকানো চোখ, পুরু, তাতেও সমস্যা হয়ে যাবে। তার মানে দলের অভ্যন্তরীণ সমস্যা না, এড়াতে সমস্যা নয়, কিন্তু হবে, সমস্যা হবে। ধরুন প্যারালালি মমতা কাউকে ফেস হতেই দেননি, বা কেউ মমতার কন্টেম্পোরারি ফেস হয়ে উঠতে পারেনি, হয়ে উঠতে চাইলেও পারতো না। হতে দেননি, এটা ধরে নিন তাহলে। তো যেটাই হোক না কেন সেটাতে কেউ হতে পারেনি। আপনারা বলুন তো, বামপন্থীদের ফেস কে ছিলেন জ্যোতিবাবুর পর? বুদ্ধবাবু, আপনি ধরে নিচ্ছেন আজকে কারণ উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বলে। কেন নয় অনিল বিশ্বাস? কেন নয় বিমান বসু? ওরা কোনোদিন দল ছাড়া সংসদীয় রাজনীতি আচ্ছা, করেনি। সূর্যকান্ত মিশ্র কেন নয়? সূর্যকান্ত মিশ্র? কেন নয়? তুমি তো এটা গায়ের জোরে বলছো। না, আপনিও আমাকে, সূর্যকান্ত মিশ্রকে দেখলে নারায়ণগড়ের মানুষই খুব পছন্দ করতো না। শুধু জ্যোতিবাবুকে বাংলার মানুষও পছন্দ করতো না না। না না, আমি বলছি যখন ওরা জ্যোতিবাবুকে পরের পর বোধহয় 5বার না 6বার মুখ্যমন্ত্রী করেছেন, 6বার মুখ্যমন্ত্রী হয়েছে, তাই তো? হ্যাঁ, জ্যোতিবাবু? 77, হ্যাঁ, তা 82, 87, 91, 96, তারপরে 2001-এ না, 5বার। 5বার মুখ্যমন্ত্রী মিড টার্মে তারপর চলে গেছেন উনি। আমি বলছি, মিড টার্মে না, 6 মাস আগে আচ্ছা, থাকে। উনি কোনোদিন বামপন্থী মুখ হতে পারেন? আমি বামপন্থী অশ্রদ্ধা করছি না, উনি কখনো বামপন্থী মুখ হননি, কিন্তু ওটাই ছিল মুখ। যত লোকের রাগ ছিল কিন্তু ওই মুখের ওপরও। আমাদের স্লোগান ছিল সেই জ্যোতিবাবু, চন্দনবাবু তাদের বিরুদ্ধে, চন্দন বসুদের বিরুদ্ধে। স্লোগানটা আর বললাম না, এখন তিনি নেই, তো ওর মধ্যে আর যেতে চাই না, আমার পাড়ার বাম্বোটারা রেগে যাবে আবার। তো আমি সেটাই যেতে চাইছি না। কিন্তু তারা তুলে এনে একটা ফেস তৈরি করেছিলেন। বুদ্ধবাবু ছিলেন কালচারাল মানুষ, তিনি পরিচিত মুখ, কিন্তু তিনি ফেস হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী হবার পর। আচ্ছা, আপনি আজকে বলছেন উত্তরপ্রদেশ যেদিন বিজেপি এসেছিল সেদিন কে ফেস ছিল? আদিত্যনাথ ছিল। এটা আপনি মনে করছেন, আদিত্যনাথ মনে করেননি।
তার যা কথা শুনেছি তাতে আমার মনে হয়েছে মিথ্যে কথা না বলে থাকলে যে তিনি মনে করেননি। তাকে হঠাৎ ডেকে পাঠানো হয়েছিল যে এই ফ্লাইটেই তুমি চলে যাও, শপথ নাও। গেরুয়া পড়লেই যে সবাই রাজনীতিতে সত্যি কথা বলবে সেটা তো না, নাও আমি হতে এটা পারে। নিয়ে আর্গুমেন্টেও যেতে ওকে, পারবো না। এবার আমি কতগুলো খুব ইন্টারেস্টিং প্রশ্ন জিজ্ঞেস করছি, আশা করি এবার মানে অস্বস্তি হয়, এটা তোমাকে কোনো অস্বস্তি হবে না। না, আপনি দিতেও পারেন, না, আপনি দিতেও পারেন। আমি বলছি, ধরো কংগ্রেস আর তৃণমূলের ঘরানাটা এক, ঠিক আছে? আহ, ওইটা তৃণমূল এমনই একটা, কি বলবো, লেজি পার্টি, যারা নিজেদের, আপনি আমাকে ফিট আমি নিজেকে করতে পারছি কিনা এই প্রশ্নটা করবেন। না না, এই যে কংগ্রেসের যা সংগঠন, এদের ছাত্র পরিষদ ওদেরও ছাত্র পরিষদ, এদের যুব কংগ্রেস ওদের যুব কংগ্রেস, তফাৎ আছে আমি বলছি না, সবকটাই হচ্ছে কপি পেস্ট। না, এদের তৃণমূলের যুব কংগ্রেস আর তৃণমূলের ছাত্র পরিষদ দেখা যাবে যে মেয়ের পেটে মায়ের জন্ম। ওরা ছাত্র পরিষদের 50তম বার্ষিকী করে যখন ওদের বয়স 5, ওদের বয়স 7। কপি করেছে, হ্যাঁ, সবগুলো মানে আপনার আমাদের যে এইগুলো উইংসগুলো ছিল সেবাদল অবধি, হ্যাঁ, সবগুলোই নিয়ে নিয়েছিল, কিন্তু সেবা দলটা বোধহয় পরে তুলে suspend দিয়েছে, করতে হ্যাঁ, পারেনি। পরে তুলে দিয়ে জয় হিন্দ বাহিনী, সেটাও সাকসেসফুল হয়নি। হ্যাঁ, তো তুলেছে। আপনি যেটা, আমার ধারণা যে আমি যে নিজেকে ফিট করতে পারছি কিনা। না, আমি খুব একটা ভালো যে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি ইত্যাদি খুব বুঝি তা নয়, কিন্তু এমন কতগুলো শব্দ শুনি যেগুলো ওই শিবির থেকে আসে, যার সঙ্গে আমি না মানে মেলাতেই পারি না। যেমন প্রথম শব্দ হচ্ছে মণ্ডল। আমরা মণ্ডল বলতে হয় উপাধি বুঝি, নয় মোড়ল বুঝি। তোমাদের দলের একটা সাংগঠনিক ভিত্তির একটা স্তম্ভ হচ্ছে মণ্ডল সভাপতি, ঠিক আছে? আমার মানে এটা বুঝতে অনেক দিন সময় লেগেছিল। তারপরে ধরো উত্তরপ্রদেশের কোনো নেতা নির্বাচনের কাজে এসছেন, হয়তো বা দক্ষিণ চব্বিশ পরগনার কোনো জেলা ইয়েতে আছেন, তাকে বলা হচ্ছে প্রবাসী। এমনকি এক জেলা থেকে আরেক জায়গা গেলে তাকেও বলা হচ্ছে প্রবাসী। এই টার্মিনোলজিগুলো আমাদের বাঙালি সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির কাছে অনেকটা গ্রিক এবং ল্যাটিনের মতো। বলি এবার, হ্যাঁ, নিশ্চয়ই। মুশকিল হচ্ছে আপনি চাউমিন অনেক দিন ধরে খাচ্ছেন, চাউমিন তাই বাঙালির খাবার হয়ে গেছে। ইডলি ধোসাও খাচ্ছেন, মোমোও খাচ্ছেন, ছাতুও খাচ্ছেন। ছাতু গাই না। আচ্ছা, যা ছাতু খান না, লিট্টি খাচ্ছেন হয়তো, না, আচ্ছা খাচ্ছেন না, কিন্তু মুশকিল হচ্ছে আপনি দেখা যাবে পাস্তা নতুন খাচ্ছেন। আপনি দেখেছেন মৃতদেহ দেখলে এরম করে কেউ করে? আপনি সহ্য করে নিয়েছেন কারণ আপনি প্রথম থেকে দেখছেন। আপনি আপনার মধ্য বয়সে এসে মণ্ডল শুনছেন। আমারও আর যখন আমি বিজেপিকে সবাই জানছি, মধ্য বয়সে আমি অনেক আগে প্রায় যাই হোক, আমি আর আপনাকে আর বয়সটা বাড়ালাম না, প্রৌঢ়ত্বে। আর বললাম না, তো সেইখানে এসে আপনি মণ্ডল শুনছেন, ফলে আপনার কাছে নতুন লাগছে। দলটা তো পশ্চিমবঙ্গে নতুন, এটাকে তো অস্বীকার করা যাবে না। এবার ধরুন আমরা সিপিএম এর ক্ষেত্রে জানতাম লোকাল কমিটি, ব্রাঞ্চ কমিটি, আমরা জোনাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, আমরা অভ্যস্ত ছিলাম। আমরা কংগ্রেসের হলে জানতাম ব্লক, ব্লক কংগ্রেস, ডিস্ট্রিক্ট কংগ্রেস, আমরা অভ্যস্ত ছিলাম, প্রদেশ কংগ্রেস। এবারে যখন নতুন একটা দল এলো তখন নতুন কিছু শব্দও এলো, কিন্তু সেটা বিজাতীয় নয়, বিদেশি নয়। কিন্তু আমি একটু শেষ করি। দেখুন, মানে একটা সময় ছিল বাঙালি, প্রগতিশীল বাঙালি, তাদের চোখে রামও ছিল অন্য রাজ্যের। বিশ্বাস করুন, আমি খুব ভেতর, দেখুন আমি গ্রাসরুটে পলিটিক্স করি, আমি রাস্তায় পলিটিক্স করি। আজকে বাঙালিও তো জয় শ্রীরাম বলে চেঁচাচ্ছে আমাদের দেখলে, বিজেপিকে দেখলে বাঙালিও জয় শ্রীরাম বলছে। ওটাকে বলে ব্যান্ড ওয়াগন এফেক্ট, সংপৃক্ততা আমার ধারণা হয়ে গেছে। দেখুন, আমি এইটাও আপনাদের ন্যারেটিভ, আপনারা রামকে দূর করে দিয়েছিলেন,
যে রাম আমাদের নয়, রাম উত্তর ভারতের। না, আমরা রামচন্দ্রকে বাঙালি কখনো দেবতা হিসেবে পূজা করেনি। রামচন্দ্রকে আমরা মানে সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, এবং যেহেতু ওটা একটা আমাদের মহাকাব্য এবং সেই মহাকাব্যের মহাকাব্যিক চরিত্র, অতএব আমাদের রাগ হয়েছে যখন সীতাকে তার সতীত্বের পরীক্ষা দিতে হয়েছে, যখন আরও নানাবিধ ঘটনা, আমরা উই ট্রিটেড রাম অ্যাজ অ্যান এক্সাম্পল অফ হাউ টু রান a kingdom, at the same time be very very misogynistic. না, এটা আপনার চোখে, কিন্তু আপনি আমায় বলুন, আমরা রামকে ঠাকুর ভাবিনি। রামকে রামকে ঠাকুর ভাবানো শুরু করালো এল.কে আডবাণী। না, আমি বলি, আচ্ছা রামকে ঠাকুর, রামকৃষ্ণকেও ঠাকুর ভাবি না, অনুকূল ঠাকুরকেও ঠাকুর ভাবি না আমরা। না না, বাবা রামকৃষ্ণকে ভাবি। বলছি, রামকৃষ্ণের মধ্যে রামও আছেন, থাকতেই পারে, সেই মানে রাম চ্যাটার্জির মধ্যেও রাম আছে তো, হ্যাঁ। আছে তো। সে বাবা তো আর ভেবে দেখেনি যে ছেলেটা কি তৈরি হবে। বাবা রামকে উপাস্য দেবতা হিসেবেই তার নামকরণ করেছিলেন। তো এবার পরে সে রাম ঠাকুর হবে না সে রাম চ্যাটার্জি হবে, সেটা অন্য কথা। আমার যেটা বক্তব্য, দেখুন, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। এই দুর্গা পুজোটা তো আমরা বাসন্তী পুজোটাকে করি না, এই অকাল বোধনটাকেই পুজো করি, যেটা রামচন্দ্রের হাতে সৃষ্টি। হ্যাঁ ঠিক, যে রাম আমাদের অতটা ভগবান হিসেবে আমরা ভাবিনি। বজরংবলীকে আমরা দেখতাম, বজরংবলীকে আমরা দেখতাম কোথায়? আমরা দেখতাম আমরা ব্যায়ামাগারে। বজরংবলী শব্দটাও আমরা ব্যবহার হ্যাঁ, করি। বজরংবলীকে থাকতো ব্যায়ামাগারে, মানে এখনকার মতো জিম কনসেপ্ট তো নয়, তখন ওই লোহা লক্কর নিয়ে ব্যায়াম করতো, সেখানে থাকতো। তো কত কিছুই তো পাল্টেছেন। এটা হলো ওই রামানন্দ সাগরের রামায়ণ যখন খেলেন এলো। কেন? না না, খাইনি। হাঁ করে রবিবার তো বাংলা বন্ধ হয়ে যেত। আরে বাংলা না, ভারত বাংলা। আচ্ছা, আমি বাংলায় দেখেছি বাংলা তো বন্ধ হয়ে এটা যেত। এনেছিল কিন্তু কংগ্রেস। তাহলে তাহলে কংগ্রেসও এক স্বাধীনতা এনেছে, রামানন্দ রামচন্দ্র এনেছে। সাগরের রামায়ণ হ্যাঁ, মেড রাম যে এ ট্রুলি গড অফ প্যান ইন্ডিয়ান গড। কিন্তু তবুও সাউথের লোকেদের কাছে তুমি যদি এখনো গিয়ে বলো, ওরা রামচন্দ্রকে আমাদের মতো করে মর্যাদা দেবে না। তার তার একটা অন্য মধ্যে কারণ আছে, আমি এই এর মধ্যে ঢুকছি না। প্রাদেশিকতার কারণ আছে। এরপরে আরও অনেক মানে এর থেকে আরও নানা ইতিহাস। দেখো, দুটো জিনিসের সঙ্গে আর্গু করে লাভ নেই। যেটা এল.কে আডবাণীকে আমরা ঘন ঘন জিজ্ঞেস করতাম, আমরা তো শ্রেষ্ঠ বিজেপি দেখেছি, শ্রেষ্ঠ বিজেপি নেতৃত্বও দেখেছি, এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আমাদের অবকাশ হচ্ছিল। যেমন তোমাদের এই স্বপন দাশগুপ্ত, চন্দন মিত্র মারা গেল, আমাদের বিশেষ বন্ধু। এরা একদম আডবাণী স্কুল অফ বিজেপি। আর আডবাণীর সবচেয়ে বড় প্রটিজি ছিলেন অরুণ জেটলি, ঠিক আছে? আডবাণীকে আমরা একবার জিজ্ঞেস করেছিলাম যে তাহলে আপনি এত র্যাশনালিস্ট হয়ে একটা ফেইথকে আপনি ফ্যাক্টের উপর না হলেও আইনের উপর প্লেস করছেন। তখন ওনার জবাবটা সাংঘাতিক ছিল। তখন বলেছিল, প্লিজ টেল মি, হাউ কাম জেসাস ওয়াজ বর্ন অফ এ ভার্জিন মাদার? হাউ কাম ডেড সি পার্টেড ফর মোজেস? এগুলোও যদি আমরা কোষ্ঠীপাতরে ফেলি এবং যুক্তির দিক থেকে দেখি, হয়তো পারে না। একজন ভার্জিন মায়ের কোনো সন্তান হয় না। তাহলে ওদের ক্ষেত্রে যদি বিশ্বাস হয় এবং সেই বিশ্বাসটা সর্বজনগ্রাহ্য হয়, তাহলে আমরা হিন্দুরা বিশ্বাস করি যে ওই জায়গার গর্ভগৃহেই রামচন্দ্র জন্মেছিলেন। এতে আমাদের অপরাধটা কি? আমি এত ভালো যুক্তি আমি আর শুনিনি। কেমন? তারপরে এই শিলাপূজন, অমুক তমুক, রথযাত্রা, এখন আমি রামের মধ্যে যাচ্ছি না। এখন এই যে নতুন দল, এই কথাটা তুমি স্বীকার করলে, আমরা সবসময় দেখেছি বিজেপি বাংলার ভোটে, আমি আদি মানে 90s কথা বলছি না, বিজেপি অ্যাকচুয়ালি
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। উল্টোটাও তো বলা যায়। না, উল্টোটা তুমিই বলতে পারো। আপনি ফ্যাক্ট তাকে হচ্ছে, আপনি তাকে ডিনাই করবেন না। না আমি ডিনাই করব, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য গ্র্যাভিটেটিং ফ্যাক্টর, লেট আস এগ্রি। আজকে যদি কেউ বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে, তাহলে বিজেপির যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন তাদের। না, আমি দুটোই বলি যে এটা সবসময় এটা রেসিপ্রোকেট। দেখুন, আপনাকে ডিফার করার মতন রাজনৈতিক প্রজ্ঞাও আমার ভেতরে নেই। আরে ওসব ছাড়ো তো না। না না, আমি বলি তো এটা অলওয়েজ রেসিপ্রোকেট। মমতারও বিজেপিকে দরকার ছিল, বিজেপিরও মমতাকে দরকার ছিল, হুম। তাই তো অ্যালায়েন্স হয়। অ্যালায়েন্স তো শুধু কথা তোমাকে হচ্ছে যে ছেড়ে দিলাম বলে হবে না। কিন্তু কথা হচ্ছে বিজেপিকে অ্যালাই করে পশ্চিমবঙ্গে আমি ভোট লড়বো, এই চিন্তাটাই কারোর ছিল না। দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। ন্যাচারালি। ঠিক আছে। হ্যাঁ, মমতা যে প্রোটেকশন পেয়েছেন সেটাও পেতেন না। ওকে, 98, 99। তারপরে মমতা বিং অ্যান অপরচুনিস্ট পলিটিশিয়ান, সেটা অন্য সে ইতিহাস। যখন এইখানে সুবিধে, আবার এখানে সুবিধে, আবার এখানে সুবিধে, ও তো ক্রমশ মানে পিং পং বলের মতো এদিক থেকে সেদিক ঘুরেছে, সেসব আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখেছি অ্যাট দ্য হাইট অফ দেয়ার রামশিলা যখন মুভমেন্ট, অযোধ্যা মুভমেন্ট, যখন মানুষ একদম ক্ষেপে গেছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাই নিজেদের হিন্দু ভাবতে শুরু করছে, সেই সময়ও কিন্তু 10-12% বেশি ভোট পায়নি। সেখান থেকে এই যে এক্সপোনেনশিয়াল 10-12% তখন পেত না বোধহয়। ওই 7-8-10, আবার 12% পেয়েছিল, আবার নেমে 6 হয়ে গেল। এই পার্সেন্টেজগুলোর মেজরিটিটা দেখুন, এখন সিপিএম যদি 8%, 5% ভোট পায়, দেখা যাবে ওরা 3টে জেলাতে যা ভোট পায় সেটা পশ্চিমবঙ্গে গিয়ে ওখানে হয়তো 25% ভোট পায়, পশ্চিমবঙ্গে পুরো জায়গায় ছড়িয়ে যাওয়ার পর সেটা 8%-এ আসে। এটাও ঠিক তাই। এরা ওই বর্ডার এরিয়াগুলোয়, বাংলাদেশ বর্ডার এরিয়াগুলোয়, ওখান থেকে আমাদের যে শরণার্থীরা, তারাই প্রথম আমার ধারণা ওই সব জায়গায় বিজেপি করতেন। আমি একবার বহুকাল আগে শিলিগুড়িতে গেছি, বিজেপি একটা অটো নিয়ে ঘুরছে, বলছে শিলিগুড়ি বন্ধ। আমি বললাম এরা আবার কারা হলো, এরা বন্ধ হয়ে যাবে? দেখলাম পুরো বন্ধ হয়ে গেল। তখন বুঝলাম যে ওখানকার মানুষের মুখে মনে বিজেপি আছে। বনগাঁ, বসিরহাটে গেলে বিজেপির পতাকা বহু আগে থেকে দেখতে পাওয়া যেত। পতাকা কে বেঁধেছে সেই লোকটাকে হয়তো কখনো দেখা যেত না, কিন্তু পতাকাটা দেখতে পাওয়া যেত। কারণ ওপার বাংলার থেকে নিপীড়িত, নির্যাতিত যে লোকগুলো এপার বাংলায় আসতো, তারা মনে করতো আমাদের পার্টি এটাই, যেটা আগে সিপিএমকে মনে করতো হয়তো। হয়তো না, একদম আমি তো ফ্যাক্ট। দেখিনি। হ্যাঁ, ওই উদ্বাস্তুকরণ এটাই সর্বনাশ করে দিয়েছে ওরা। বামপন্থীরা ওপার বাংলা থেকে মার খেয়ে এপার বাংলায় এসে ধর্মনিরপেক্ষতা দেখাতে শুরু করে দিল। ওপার বাংলায় ধর্মান্ধদের মার খেয়ে এপার বাংলায় এসে ধর্মনিরপেক্ষতা দেখিয়ে দিল। সেটা কিছু ক্ষেত্রে সত্যি, কিছু ক্ষেত্রে নয়। কিন্তু আমাকে বলো, একটা 10% পাওয়া দল এত অল্প দিনের মধ্যে একটা উল্কার মতো ওঠে কি করে? তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি ভোটার। জামানাটাই হাইব্রিড। মানলাম, জামানাটাই হাইব্রিড। আপনি আমাকে বুঝিয়ে বলুন ওই আপ দলটা কতদিনে এলো? আরে এটা তো সর্বভারতীয় একটা দল। দিল্লিটা একটা, আমার তোমার বলছি তো, তোমার বড়নগরের দুটো ওয়ার্ড মিলে। মমতা কতদিনে ফ্লারিশ করেছে? লং। পুরো লোকটাই শিফটেড ছিল, তাই মমতার নিজস্ব তো ছিল না, সবই কংগ্রেস, পরের দিকে সিপিএম। তো দেখুন, আজকে লাইফটাই পাল্টেছে, আজকে চেঞ্জ। আমি জানতে চাইছি বিজেপিকে কারা বেশি ভোট দিচ্ছে, সিপিএম এর সমর্থকেরা না কংগ্রেসের সমর্থকেরা না টিএমসি? সবাই দিচ্ছে। আমি অনেস্টলি, আমার বক্তব্যে ভুল হতে পারে, আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে, কিন্তু আমি বলছি এরা সবাই দিচ্ছে। কারা দিচ্ছে না? জ্যোতিবাবুর আমলের ভোটারটা নেই। একটা সময় আমি শুনতাম যে আমার বাবা কংগ্রেসকে ভোট দিয়েছে, আমার দাদু কংগ্রেসকে ভোট দিয়েছে, আমিও কংগ্রেসকে ভোট দেব, আনন্দবাজার পড়ার মতো। হ্যাঁ, সেই ভোটারটাও আজ নেই। সেই সময়টা দেখুন, গত 15-20 বছরে এত র্যাপিড পরিবর্তন হয়েছে। এই যে হাতের ফোনটার যত পরিবর্তন হচ্ছে, আমার দেশের কালচার, শিক্ষা দীক্ষা,
সম্পর্ক সব পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তনটা ভালো কতটা হচ্ছে, মন্দ কতটা হচ্ছে, এটা অন্য আলোচনার বিষয়। ফলে পরিবর্তনটা আর আগের মতো নয়। আগে একটা কোম্পানি আসতো, সেই কোম্পানি দাঁড়াতো 25 বছর, 30 বছর, 40 বছর। এখন আগে থেকে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে, কামিং সুন, আপনিও দেন যে সন্ধেবেলা 8টায় আসছি। মানে আগেই আপনি রুটিটাকে সেকে রাখছেন, একটু গরম করে নিতে হবে যতটুকু। এই যে আজকের দিনের পরিস্থিতি, স্যার, তার মানে আমার এটাও বিচিত্র লাগে, কেননা আমরা তো এই 40-45 বছরের বাংলার রাজনীতি দেখেছি। তার মানে আগে কংগ্রেস আহ, বিধানসভায় 42টা আসন পাবে বটে, কিন্তু 41% ভোট পাবে। হ্যাঁ, ঠিক আছে, লেফট যেখানে কংগ্রেসকে শুইয়ে দিত, সেটা হচ্ছে অ্যান্টি কংগ্রেস যাবতীয় ভোট এক জায়গায় ফেলতে পারত। এখন মানুষের তবু একটা ধারণা ছিল ইচ পার্টি হ্যাজ এ কমিটেড ভোট। তুমি কি বলতে চাইছো যে এখন ভোটার্স আর অল ফ্লিটিং? অলওয়েজ। এখন কেন, আপনি যখনকার কথা বলছেন তখন ভোটটা বাইনারি ছিল, তখন ভোটটা বাইনারি ছিল। এখন আপনি ওই 5-10% যারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, সেই ভোটগুলো যোগ করে নিন, দেখবেন এরাও 41-42-এ চলে যাবে বিরোধীরা। কটা সিট পেল আমার একবার মনে আছে, ওই আমাদের ওই উত্তরপ্রদেশে মায়াবতী 19টা সিট পেয়ে হাইয়েস্ট হয়েছে, 19% ভোট পেয়ে হাইয়েস্ট সিট পেয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গে মনে হচ্ছে যে 30-32% যে পাবে সেই ভোট করে না না না, বেশি পাবে। আমি সেটা বলছি না, আমি বলছি 30-32% অ্যাগ্রিগেটে ভোট পেলে সে সরকার গড়ে, সেই দলটা সরকার করে দেবে। আমার মনে আপনাকে আমি আবারও বলছি যে আপনাকে না বলতে গেলে, আপনাকে কাটতে গেলে না না, কেন কিন্তু কাটো না, আমার মনে হয় সেটা গলা নয়। না কাটলে না না, আমার মনে হয় সেটা নয়। আমার মনে হয়, আমার সাধারণ বুদ্ধিতে যেটা মনে হয় সেটা নয়। এবারেও ভোট বাইনারি হবে। এবং আমি এটাও বলছি না যে সব সিপিএম এর লোকেরা আমাদেরকে বিজেপিকে ভোট দিয়ে দেবে। আজকে এমন অনেক জায়গায় আছে যেখানে অল্প সংখ্যক আমাদের ভোটার আছেন, তারা জানেন যে ওখানে আমাদের পার্টি জিতবে না, বাইরন বিশ্বাস মডেল, সেটাও কিন্তু অনেক বহু জায়গাতে হবে। তারা কি সিপিএমকে ভোট দেবে? আমি মুখে কি করে বলি, আমি মুখে কি করে বলি? তার মানে তুমি বলছো বাংলার মানুষ এসেনশিয়ালি তৃণমূলকে হারাতে ভোট দেবে। আচ্ছা, যেটা আমরা 2009 সাল থেকে বামফ্রন্ট সম্পর্কে দেখছিলাম, উত্তরোত্তর প্রথমে পঞ্চায়েতে দেখলাম 2টো জেলা পরিষদ চলে গেল, তারপরে দেখলাম লোকসভা 26টা আসনে জিতলো, তারপরে দেখে একদম উবে গেল পার্টি। তা এবার তুমি বলছো যে লোকে তিতি বিরক্ত। তৃণমূলীরাও আপনি একটা হ্যাপি তৃণমূল দেখান, কি বলছো তুমি? আপনি দেখান। এত মাল আপনি কামাচ্ছে, ভুল করছেন। যে মাল কামাচ্ছে সে তো নিজের প্রাণ হাতে নিয়ে 14টা সিকিউরিটি নিয়ে ঘুরছে। কার ভয়ে? বিজেপির ভয়ে। ও তো দলের লড়াইটা কি, কে খাবে আর কে খাবে তোমাদের না? দলের নেতারাও করে। না না, সে তো ঘোরে। আমরা ভয় পাচ্ছি কাকে? আমরা ভয় পাচ্ছি তৃণমূল মারবে আমায়। আজকে তৃণমূলের লোকেরা যে সিকিউরিটি নিয়ে ঘুরছে, তারা কিসের জন্য ঘুরছে? তারাও ভাবছে তৃণমূল মারবে আমায়। সব চোর বদমাইশ গুন্ডা যদি সব লোককে যদি আপনি এক ঘরে করেন, তো ওই ঘরের ভেতরেই লড়াই হবে। তা তুমি বলছো যে এবার একটা সেকশন অফ বিক্ষুব্ধ তৃণমূল বিজেপি 100%। এই 74টা লোক তো দেবে, যে 74টা টিকিট পেল না। দেখুন তাদের আবার ম্যানেজ করে নিয়েছে দেখলাম। কি ম্যানেজ করেছে? মুখে বলতে হয়, কারণ এখনো ভাবছে তারা যদি তৃণমূলটা থেকে যায় তাহলে আমি কি করব, আমার তো আরো বিপদে পড়ব। তৃণমূল ছাড়া তাদের পক্ষে কঠিন। অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, তারপরে ওই যে জলপাইগুড়ির ভদ্রলোক, তারা দে আর অল ভেটারান টিএমসি পার্টি। অবশ্যই অবশ্যই তাদের সাথে যেটা করা হয়েছে, দেখুন এমন নয় যে তৃণমূল অসতীদের বাদ দিয়ে সতী লোককেদের নিয়ে আসছে। তারা বালুর মতন লোককে টিকিট দিয়েছে, তারা কুণাল ঘোষের মতন লোককে টিকিট দিয়েছে, পরেশ অধিকারীর মতন লোককে টিকিট দিয়েছে। অতএব তারা যে অসতী বার করেছে তা নয়, সতীলক্ষ্মীদের ভোট দিয়েছে,
এই টিকিট দিয়েছে তাও নয়, কিন্তু যাদের বার করলো নিশ্চয়ই অন্য কোনো ডিফারেন্ট কারণ আছে, অর্থনৈতিকও হতে পারে তাদের। না, উনি তো বলেই দিলেন ওই যে জলপাইগুড়ির নেতা, টাকার কাছে হেরে গেলেন। এতদিন টাকার কাছেই জিতেছিলেন উনি, এতদিন টাকা দিয়ে জিতেছিলেন, আজকে টাকার কাছে হেরে গেলেন। এইরকম কোনো রাজনৈতিক ব্যবস্থা এর আগে দেখেছো যেখানে এভরিথিং হ্যাজ এ প্রাইস ট্যাগ? না, রাজনীতির সর্বনাশ করে সোমেন দিয়ে গেছে। মিত্রর কাছে তোমার বাবা গিয়ে কোনো একটা কাজ বলেই আগে 5 লাখ টাকা ছাড়, তারপরে করবো। ভাবতেই পারিনি। দেখুন, আমি ছাত্র পলিটিক্স করে উঠে আসা ছিল, জানি সিটি কলেজে ছাত্র পরিষদের হ্যাঁ, তো আমি বলছি কোনো দ্বিধা নেই বলতে আমার, যে আমরা প্রতি বছর কয়েক হাজার ছেলেকে ভর্তি করেছি। কিভাবে? বলছি কিভাবে, আপনি আবার এটাও বলবেন না যে মেধাযুক্ত ছেলেদের ভর্তি হওয়ার সুযোগ দিইনি। আমরা সবসময় কলেজ যা ভর্তি করতো, কলেজ ভর্তি করার পর কলেজ তার পুরো সিট ফুলফিল করে নিল, মেধাযুক্ত, সেখানে আমাদের কোনো ইনফিল্ট্রেশন নেই, আমাদের কোনো ইম্পেটাস নেই, আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তারপর আমরা লড়াই করে দাবি এনে ইউনিভার্সিটিতে গিয়ে হত্যে দিয়ে সমস্ত কিছু করে আমরাও আমাদের দলের ছেলেদের ভর্তি করতাম, কিন্তু বিশ্বাস করুন ভর্তি করিয়ে চা খাওয়া যায় এটাও জানতাম না। ভর্তি করে চা খাওয়া যায় আর তাহলে জানতাম কি না। করতো তখন? কলেজ সিট বাড়িয়ে দিত? হ্যাঁ, বাড়াতো, কলেজ সিট বাড়াতো, সেকশন বাড়াতো আমাদের চাপে পড়ে, ও, সেইগুলো করতাম। কিন্তু কলেজ অথরিটি কোনোদিন ভাবেননি যেটা টাকা খাচ্ছে। আর এখন আমি জানি না প্রিন্সিপালটাও নেয় কিনা। গড নোজ। যেমন ছাত্র তেমনি প্রিন্সিপাল। এই জায়গাটা আমরা কখনো দেখিনি, এই জায়গাটায় তৃণমূল এলো বলে দেখতে পেলাম। ওকে, নাও আই এম কামিং টু ইয়োর কনস্টিটিউয়েন্সি, বরানগর। যেদিনকে তুমি সায়ন্তিকার মতো একজন, কি বলবো, হাউ টু ডেসক্রাইব আর, শি ইজ এ ওম্যান, আমার হয়তো কন্যা সমা, আমি তো কোনো রকম বিরূপ মন্তব্য করব না, বাট শি ওয়াজ এ গ্রিন হর্ন রাজনীতিতে। প্রথমেই সজল ঘোষের মতো একটা দুধে ডাকসাইটে নেতাকে বহু ভোটে হারিয়ে দিল। এটা কি করে সম্ভব? না, যেখানে ওই সিটটা 11-তে তাপস জিতেছে, 16-এ জিতেছে, 21-এ জিতেছে, সুতরাং ওটা তো তোমাদেরই সিট। তৃণমূলের সিট, হ্যাঁ, টিএমসি সিট। তৃণমূলের সিট। হ্যাঁ, উনি হারাননি। কে হারিয়েছে? তৃণমূল হারিয়েছে, সিপিএম এর সহযোগিতায়। তোমাকে? তাদের সিপিএম এর কি ইন্টারেস্ট? তন্ময়দা কদিন আগে তো টিভিতে বলেছে, আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন তিনি গত কয়েকদিন আগে টিভিতে বলেছেন যে আমি যদি না দাঁড়াতাম, সুজনবাবু যদি না দাঁড়াতেন, তাহলে দমদম লোকসভা কেন্দ্রে এবং বরানগরে বিজেপি জিতত। পরিষ্কার বলেছেন। কত ভোট পেয়েছিল তন্ময়? 26,000। তুমি হেরেছিলে কত ভোটে? 8,000। আমি আপনাকে বুঝিয়ে বলি ক্যালকুলেশনটা। তাপস রায় 21 সালে যখন বিজেপির সরকার গঠন হয়ে গেছে, মন্ত্রিসভা মোটামুটি ফিক্সড হয়ে গেছে, জামা কাপড় কাচতে দিয়েছে। 35,000 ভোটে তাপস রায় জিতেছিলেন। 24 সালে, নিশ্চয়ই 21-এর ওয়েভ 24-এ ছিল না আমাদের, 24 সালে সেখানে আমার ভোট মার্জিন দাঁড়ালো 8,000। আমার ভোট বেড়েছিল, বা বিজেপির ভোট বেড়েছিল 11,000। কোথায়? বরানগরে? বরানগরে 24-এর ভোটে? 24-এর ভোটে 11,000 ভোট বেড়েছিল। আমার মনে হয় পশ্চিমবঙ্গে আর কোথাও এই গ্রোথটা ছিল না। 11,000 ভোট বাড়া মানে ওটাকে মেকআপ করে তারপরে 11,000? না, 35,000, মানে তাপস রায় পেয়েছিলেন 85,000, বিজেপি প্রার্থী পেয়েছিলেন 50,000, এবারে আমি পেয়েছিলাম 61,000, আর তৃণমূল প্রার্থী পেলেন আপনার 69,000। ওকে, মার্জিন ইজ 8। আমি এই তোমার সঙ্গে বসার একটু আগেই দেখছিলাম সায়ন্তিকা অনেক ছোট ছোট ভিডিও ক্লিপ করে বাজারে ছেড়েছেন।
এবং বলছেন যে আমি তো 1.5 বছর মাত্র ছিলাম, সুযোগ পাইনি, তা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে নিজেদের বাড়ির মেয়ে করে নিয়েছেন। একটা জিনিস দেখছি যে বরানগর লাভস আউটসাইডার্স, সে তুমিই হোক আর সায়ন্তিকাই হোক আর তাপস রাই হোক, এটা কিন্তু একটা খুব চট করে দেখা যায় না, আরবান কনস্টিটুয়েন্সি বলেই হয়তো হবে। এটা আপনি বলতে পারেন, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, এবার আমি যা বরানগরের প্রোফাইল যতটুকু আমি জানি দেখেছি, বরানগর কিন্তু ইজ এ বেলওয়েদার কনস্টিটুয়েন্সি ফর ইউ, ফর দ্য পার্টি। কেন বলছি এটা? যে ইট ইজ 100% আরবান সিট, মানে গ্রামের গণেই না, 2 নম্বর হচ্ছে ওভারওয়েলমিংলি ডমিনেটেড বাই হিন্দুজ অলমোস্ট বেঙ্গলিস। অ্যান্ড তাদের মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি, আমি ধরে নিচ্ছি মিল এরিয়ায় হয়তো কিছু লোক থাকতে পারে, তারা হচ্ছে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত, একদম ঠিক আছে, ট্র্যাডিশনাল বাঙালি। বাঙালি। আর যেটা তুমি আগে বললে যে ওই সিপিএম হয়তো 3টে জেলায় অনেক ভালো ফল করেছে, কিন্তু বাকি জেলায় সব 0-0 পাওয়ার ফলে কমে গেছে। তোমার কনস্টিটুয়েন্সিতে 2টো মিউনিসিপ্যালিটি, একটা বড়নগর, তার 4টে ওয়ার্ড, না, বরানগরের 34টা ওয়ার্ড, 34টা ওয়ার্ড, আর কামারহাটির 4টে। কামারহাটিতে এসে দেখছি রিলিজিয়াস ডেমোগ্রাফি একটুখানি অল্টার্ড হয়ে গেছে। অন্যত্র যেখানে দেখলাম এই 5%, 10%, 12%, ওখানে এসে প্রায় 25%। আমার বক্তব্য হচ্ছে কারা? সংখ্যালঘু মুসলিমরা। না, আমার যে 4টে ওয়ার্ড, সেই 4টে ওয়ার্ডের মধ্যে এটা নেই। কামারহাটিতে নেই? না, কামারহাটিতে আছে, কামারহাটি বিধানসভায় আছে। বিধানসভার যে 4টে ওয়ার্ড আমার বিধানসভার ভেতরে পড়ে, কামারহাটি মিউনিসিপ্যালিটিতে, সেখানে পুরোটাই বাঙালি, পুরোটা? পুরোটা। এবং সেখানে হিন্দি স্পিকিংও প্রায় নেই। তো তোমাকে ডিস্টার্ব করতে, ওপার বাংলার বাঙালি আছে। ডিস্টার্ব করতে মদন আসবে না? ও নিজেই ডিস্টার্ব আছে, নিজেই ডিস্টার্ব আছে। কামারহাটিতে হেরে যাবে মদন, হেরে যাবে। হেরে যাবে না। তোমরা এমন একটা, আমাকে ডিস্টার্ব করতে সায়নদীপকে পাঠানো হয়েছে কামারহাটি থেকে। কামারহাটির ছেলে কামারহাটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, ঠিক যেমন ভাবে সুজনবাবু গেছিলেন। 52 বছর বাদে জ্যোতিবাবুর পরে তন্ময়বাবু দাঁড়িয়েছিলেন, 52 বছর পর। আরএসপি আরএসপি সিট ছিল, অ্যালায়েন্সের পরে কংগ্রেসকে দিয়েছিল, সিপিএম গত 2বার ধরে দিচ্ছে। আরএসপি পার্টিটা উঠেই গেছে, আর কি করা যাবে। কংগ্রেসকে দিতে পারতো, আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি বলছি অ্যালায়েন্সের থাকলে কংগ্রেসের ছিল, কিন্তু এরা আবার সিপিএমকে দিচ্ছে। সিপিএমকে দেওয়া এবং নন প্রার্থী দেওয়া, আমি দেখুন তারা কি সংগঠন করবে না, তারা রাজনীতি করবে না, এটা তো হয় না, কিন্তু ইন্টেনশনটা মনে হচ্ছে যে সেই একই জিনিসের পুনরাবৃত্তি তারা চায়, বাট আর হবে না। ওখানে তন্ময়দা ওই ভূমিপুত্র, খুব কথাটা চলে এখন, ওখানকার ভূমিপুত্র ছিলেন 3জন প্রার্থীর মধ্যে। তন্ময়দা পরিচিত মুখ ছিলেন, হ্যাঁ, অনেক দিনের পলিটিশিয়ান। হ্যাঁ, আর তন্ময়দা ঠিক বাম স্টাইলে, বামপন্থীরা সুভাষ চক্রবর্তী হ্যাঁ style। অনেকটা ওই স্টাইলে করেন, ফলে মানুষের সাথে সবার সাথে যোগাযোগটা লুকিয়ে করতেন না, প্রকাশ্যে করতেন, ফলে তার একটা নিজস্ব ভোট কিছু তৈরি হয়েছিল আমার ধারণা। তার মানে টিএমসি তাদের টোটাল ভোট ইনট্যাক্ট রাখতে পেরেছে। কোথায় পেরেছে? 85,000 তো 69,000-এ নেমেছে, 69 নেমেছে। হ্যাঁ, ডাস্ট্রিক। তো তা তোমার কি মনে হয় যে, কেন বলছি বেলওয়েদার, বরানগরে বিজেপি হারা মানে কিন্তু পশ্চিমবঙ্গে ভরাডুবি। চাপে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, আমি আমার জীবন, আমি সেফোলজিক্যাল অ্যানালিসিসে বলছি যে এর চাইতে ভালো কনস্টিটুয়েন্সি পরে বিজেপি ক্যান্ডিডেট আর কি হতে পারে? আছে, আরো আছে। আমি আপনাকে বলছি, আপনাকে আমি অ্যাসিওর করছি যে বরানগর আমি জিতবো। আমি মানে বিজেপি জিতবো। আমাকে অ্যাসিওর করার দরকার না, তুমি নিজেই নিজেকে অ্যাসিওর করো। 100%। হাউ? বললাম তো আগের বারেও জেতার কথা। আগের বারে আমি রিগিং আটকাতে পারিনি,
আমারও সেটাই প্রশ্ন। বলছি আমি রিগিং আটকাতে পারিনি, আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল। সংগঠন এখন একদম লড়ার মতন শক্তিশালী, দাঁতে দাঁত দিয়ে একদম পয়েন্ট টু পয়েন্ট লড়ে যাওয়ার মতন। সব বুথে লোক দেবে। আমি আগের বারও দিতে পেরেছিলাম, আগের বারও সব বুথে 2টো করে লোক দিয়েছিলাম, কিন্তু এদের কেউ কম্প্রোমাইজ হবে না। হ্যাঁ, কিছুটা লোক ছিল ভয়ে আতঙ্কে কম্প্রোমাইজড হয়ে গেছিল। এবারে হবে না, নিশ্চিত থাকুন। না, অর্থের বিনিময়ে তো কম্প্রোমাইজ না, অর্থ নয়, আতঙ্কের বিনিময়। 21-এর পর ওদের উপর অনেক অত্যাচার হয়েছে, 21-এর পর অনেক অত্যাচার হয়েছে। যাই হোক, এবারে সেটা হবে না। এবারে মানুষও সামনে বেরিয়ে চলে আসছে, এবং 20,000 ভোট পেয়েছিল 21 সালে বাম কংগ্রেস জোট, সেটা এক জাম্পে 26,000 হয়ে গেল, এক জাম্পে 26,000 হয়ে গেল। আমার মনে হয় বামপন্থীরা এইটাকে বুঝতে পারছে। বামপন্থীদের মধ্যে দুটো আছে, আপনি সুজনবাবুকে জিজ্ঞাসা করবেন তোমার প্রধান প্রতিপক্ষকে, উনি ঠিক বলবেন, গলাটা ভারী তো আর একটু ভারী করে বলবেন, সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের প্রধান প্রতিপক্ষের নাম ভারতীয় জনতা পার্টি, আর আস্তে করে বলবেন পশ্চিমবঙ্গে তৃণমূল। এইটা কিন্তু যারা পাড়ায় করে তারা তো মার খায় তৃণমূলের, তারা তো বিজেপির কাছে মার খায় না। খাবে জি, তারপর না, খাবে না। বিহারে খেয়েছে, উত্তরপ্রদেশে খেয়েছে, আপনি বলুন। কালচারটাই অন্য। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি খেয়েছে কি, বা সমাজবাদী পার্টি কি মেরেছে বিজেপিকে? মারেনি তো, তাদেরই কন্ট্রোল তো বিজেপির চলবে এখানে। আমার বক্তব্য হচ্ছে যে এই কালচারটা ভারতবর্ষে আর কোথাও নেই। না, নেই। এখানে বিজেপি মারবে না কাউকে, এটা আপনি নিশ্চিত, তাই জেল খাটাবে সবাই মিলে। জনতা যদি তৃণমূলকে মারে আলাদা কথা, আরে বিজেপি তোমার অন্তত প্রাইম সিপিএম কংগ্রেসকে মিনিস্টার এসে মারবে না। বলে গেল চুন বলছি চুনকে তো, সে হিসাব জেল দুঙ্গা। কাটাবে, জেল কাটাবে। আর বলছে শুভেন্দু বলছে বদলও চাই বদলাও চাই। বদলা তো জেল খাটাকে বলে না। তোমার মতো আচ্ছা, আপনি বলুন তো, তুমি একটা মধ্য কলকাতার আপনি আমায় বলুন বোম তো, মারা ছেলে, হ্যাঁ, তুমি যদি আমাকে আপনি আমায় বলুন তো, আপনি বদলা চাইতেন না যদি আপনার বাড়ির দরজাটা অকারণে লাথি মেরে মেরে আপনার দরজাটা ভেঙে দিয়ে আমার বাবার মতন একটা স্টলওয়ার্ট লোককে, এক সময়কার দোর্দণ্ড প্রতাপশালী, তখন বৃদ্ধ অসুস্থ, তাকে ধাক্কা মেরে, আমার বউকে ধাক্কা মেরে ফেলে দিয়ে যদি পুলিশ টানতে টানতে নিয়ে যায়, আপনি কোন আইনের কথা বলবেন? কেন করেছিল এই কাজ? অকারণে। না, বিজেপি যাতে আমাকে এরা তৃণমূল থাকতে দেবে না, আগেই দেয়নি। আমিও তৃণমূল করতাম না 10 বছর, আমি বিজেপি জয়েন করেছি বলে করলো। আপনি বলুন তো, আমার মতন ছেলেকে 20,000 টাকার এক্সটর্শনের কেস দিয়েছে। আমার এলাকার কোনো মানুষ বিশ্বাস করবে? তোমার দুর্গাপুজোর বাজেট কত? বাবা বলতে বারণ করে গেছেন। কেন? বলেছেন বাবা, মেয়েদের বয়স, ছেলেদের রোজগার আর দুর্গাপুজোর বাজেট কাউকে বলবে না। না, কিন্তু তুমি যে ওই ধরনের ল্যাভিশ পুজো করো এবং এক এক বছর এক একটা থিম দিয়ে চমকে দাও, এর জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন। কে দেয় এত? হয় আমাদের পুরো অডিট হয়, হুম, আমাদের পুরো অডিট হয়। ওই সিদ্ধি চারানার ওই জিনিস হয় না আমাদের, যে সুবিনিয়ারে অডিট হয় তা নয়, আমাদের অডিট হয়। তা নাহলে কবে খেয়ে ফেলতো আমায়। শুনুন, প্রচুর যন্ত্রণা আছে, আমার পার্টি দেয় না। একটা ক্ষোভ বলুন, যন্ত্রণা বলুন, বা আমি চাইও না। সেন্ট্রালের বোধহয় 1.5 বা 2 লাখ টাকা পেয়েছি, সেন্ট্রালের অ্যাড। একটা সেন্ট্রালের স্টল পেয়েছি, আর একটা 50,000 টাকার হোর্ডিং পেয়েছি। এছাড়া আর পেয়েছো মানে অমিত শাহকে? এটা বলছো? অমিত শাহকে পেয়েছি, সেটা তোমার গোটা প্যান্ডেলের খরচার চাইতে বেশি। না, ও খরচাগুলো করার পর ওটা ফাইনাল হয়েছে। খরচাগুলো উনি আসতে আরো খরচা হয়ে গেছে আমার। খরচাগুলো করার পর, এগুলো খবর পাই কবে? তো 4 দিন আগে খবর পাই যে উনি আসছেন, ততদিনে তো আমার সব গল্প রেডি। তুমি কি ইনভাইট করে রাখো? হ্যাঁ, একটা চিঠি তো পাঠিয়ে দিই। প্রাইম মিনিস্টারকেও পাঠাও? প্রাইম মিনিস্টারকে শুভেচ্ছা পাঠাই। আচ্ছা, মানে চাই উনি পাঠান। তো তোমার এই পুজো কত বছরে? 90 ইয়ার্স হলো। 90 ইয়ার্স? 10 ইয়ার্স পরে তুমি ইয়ে করবে, সেঞ্চুরি?
ওরে বাবা। তো যাই হোক, তো এবার তো দেখলাম তোমার ইলেকশনের একটা মহড়া পুজোতেই হয়ে গেছিল। রাস্তা টাস্তা আটকে অমুক করে তমুক করে যাচ্ছে তাই নোংরামি করেছিল, সেটা বুঝলাম। এবার আমাকে আর তোমার বেশি সময় আমি নেব না। একটা লাইন বলি, আমাদের প্রথম ভিড় শুরু হয়, জাহাজ হয়েছিল, তার আগে পুলিশ আসতো না আর কি। ওই মুচিপাড়ার থানার পুলিশ 2-3টে পুজো কভার করত। তো ওই ভিড় আমরাও বুঝতে পারিনি, মানে আমরা ভয়ে এরম করে সব পুজো অফিসে বসে আছে কুকুরে, কি করবে, জনসমুদ্র, চারদিক দিয়ে লোক ঢুকছে। র্যাফ এলো প্রথমবার পুজোয়। এখন তো র্যাফ আপনার সরস্বতী পুজো হলেও পাড়ায় দাঁড়িয়ে থাকে, র্যাফ এসছে মানে তখন একটা বড় খবর, আপনি তো নিশ্চয়ই বলবেন। তখন বোধহয় বাজপেয়ী সাহেব আমাদের পুলিশ কমিশনার, দীনেশ বাজপেয়ী, তো উনি ওনার নেতৃত্বে র্যাপ ফ্যাপ এলো। হ্যাঁ, কিন্তু কারো কেউ লাঠি চালানো বা এরম না, তারা অর্ডারলি করে দিল। অর্ডারলি না, পারলো না, সম্ভব ছিল না। আমার বাবার সাথে তীব্র বাদানুবাদ হলো হচ্ছে আমাদের নজরুল সাহেবের। পুজোর মঞ্চে উঠে এলেন, মানে বাবা বলছে পুলিশ এই করছে তাই করছে, ও নজরুল সাহেব হাঁটতে হাঁটতে মঞ্চের ওপর উঠে পড়লেন, উঠে মানে তীব্র বাদানুবাদ। কিন্তু তখনও মনে হয়নি দেয়ার ইন্টেনশন ইজ ইল। আমরা কিন্তু চিরকাল পুলিশ বিরোধী, সিপিএম বিরোধী, কিন্তু এখন না 4 মাস আগে থেকে আমায় চিঠি দিচ্ছে যে পুজোয় কি করছো জানাও, এই করা যাবে না, ওই করা যাবে না। 4 মাস আগে প্রথম চিঠি রিসিভ করেছি। এখনই এসে গেছে? না, এবারেরটা ভোটের পরই আসা শুরু হবে আর কি। ওকে, এই হচ্ছে পরিস্থিতি। এবার বলো আর দুটো প্রশ্ন। বড়নগরের মাস্তানরা কার দিকে? কোনো মাস্তান নেই, কোনো মাস্তান নেই, কোনো মস্তান না না? না। এরকম কোনো জনপদ আছে না? আমি মাস্তান, শুনুন, আমরা ভানু বোসের পাড়ার ছেলে, জগা বোসের পাড়ার ছেলে। আপনি মাস্তান দেখেছেন, মাস্তান হবে জিগারওয়ালা, হিম্মত থাকবে। নেতাদের টাকা দিয়ে, এমএলএ কে টাকা দিয়ে পার্টির ঝান্ডা মাথায় নিয়ে যে তোলাবাজি করে তাকে মস্তান বলে না। তারপরে মস্তান তুমি? না, আমি বলছি না। না, তার মানে তুমি যেটা বলছো জিগার লাগে, এ তো প্রায় হিন্দি সিনেমার ডায়লগ। না, ভুল কি না বলুন না। সে তো মস্তান আগে লাগেই। যারা ছিলেন, আপনি রাম চ্যাটার্জির কথা একটু আগে বলেছেন, আমি যে দুজনের নাম বললে দুজনকেই চিনি। না চিনবেন তো, স্বাভাবিক। তো এদেরকে মানুষ মস্তান বলতো। এরা কোনো পার্টির ছত্রছায়াতে থাকলেও পার্টিকে ব্যবহার করেনি। না, never। এরা বিনা পার্টিতে, এদের অকাত শূন্য, এদের ভ্যালু শূন্য। মানে নাম শুনলেই হয়ে যেত। হ্যাঁ, সেটা অনেক দিনই ওই পাড়ায়, ওই পাড়ার একটা রিচ ট্র্যাডিশন। এত মানে মাস্তান ওখানে প্রডিউস। মাস্তানদের মানুষ শ্রদ্ধা করত। হ্যাঁ, নিশ্চয়ই। আজকেও আমি ভানু বোসকে দেখিনি, আমি জগাদাদুকে খুব ছোট বয়সে, উনি বৃদ্ধ তখন দেখেছি। আজকেও সেই লোকেরা ওই ভবানী দত্ত লেনে ওদেরকে শ্রদ্ধা করে, ওই নামগুলোকে শ্রদ্ধা করে। কারণ ওরা গরিবের উপর, পাড়ার ওপর, মেয়েদের ওপর, গরিবের ওপর মদ খেয়ে মাদলামি, এর থেকে টাকা চাওয়া, তার এসব তো করতো না। না না, এরা যাকে মারতো সেও একজন মস্তান, ও যাকে মার খেত সেও একজন মস্তান। গ্যাং ওয়ারের। হ্যাঁ, তার চোখে জনতার। এবং যখন রায়ট হয় তখন এরাই ছিল রক্ষাকর্তা, এরাই ছিল রক্ষাকর্তা। আর হোয়াট অ্যাবাউট পুলিশ? খুব খারাপ। তোমাদের ওখানে তো এখন সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আইসিও আবার চেঞ্জ হবে না নিশ্চয়ই। হয়ে গেছে, হয়ে গেছে। ভোটের আগেই, ডিক্লেয়ার আগেই চেঞ্জ করে দিয়েছে। তো তার মানে তো তুমি খুব স্বস্তিতে আছো? না না না, পুলিশের দিক থেকে নেই, কেন? কিন্তু আমি স্বস্তিতে আছি জনগণের যা হাওয়া দেখেছি। না, পুলিশ তার মানে তোমাকে অতটা ডিস্টার্ব করবে না? এবার এমনিও করতে পারবে না। যে ব্যবস্থার মধ্যে ভোট হচ্ছে সেটা যদি মিথ্যে না হয়। কি হচ্ছে বলো তো ব্যবস্থাটা? আচ্ছা, আপনার কার সরকার আছে বলে মনে হয় এখন বলুন তো, আমি আর বেশি কিছু বলবো না। না, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন বলুন, ঠিক আছে। হ্যাঁ, সরকারটা আমি বলবো না। এটা তো মুখ্যমন্ত্রীর লব্জ তুমি বলছো। উনি বলেছেন
4 মাস ধরে গভর্নমেন্টটাকে ওরা নিয়ে নিয়েছে ঠিকই হাইজ্যাক করেছে, করে। ঠিকই করেছে তো। বাংলার মানুষ সুস্থভাবে ভোট দিক। আমি তো বলিনি তৃণমূলের ভোট আটকে দাও। মরা লোক কেন ভোট দেবে? না, সেটা নিয়ে কারুর কোনো, আস্থা জাগিয়েছে নির্বাচন কমিশন, সেই আস্থাটা অটুট রাখুক, এটাই আবেদন। এই 2-3 দিন আগে আমার এক সহকর্মী উপেন বিশ্বাসের কাছে গেছিলেন। উপেনদাও তো একটু হাইপার বলে কথা বলেন, তো উনি বলেছেন এবার যদি কিছু করতে যায় হাড়গোড় ভেঙে দেবে। এটাই তো চায়। তো এটা এই আচ্ছা বার্তাটা, আপনি বলুন, তৃণমূলের লোককে মারছে, তো শশী মাজা, আচ্ছা ওনার বাড়িতে ঢিল মেরেছে, আপনি বলুন তো মানুষের রিয়াকশন কি? আমি জানি না, শশীকে আমি খুব ভালোবাসি। না না, আমিও রেসপেক্ট করি, হ্যাঁ, আমি রেসপেক্ট করি, কিন্তু মানুষের রিয়াকশন কি? কি রিয়াকশন আমি জানি না তো। না, পাড়ায় আপনি থাকি না। সব জানেন। ওই পাড়ায় আমি থাকি না, কি করে আপনার জানবো? পাড়া থাকতে হয় না, আপনি বড়ানগরে থাকেন, না, আপনি না। বড়ানগরে এত কথা বলেন। আমি দেখো, আমার না যেমন তোমার প্রতি আমার, তোমাকে না জেনেও একটা দুর্বলতা জন্মেছে। আই ওপেনলি স্টেট ফ্যাক্ট। আমি এই আবার শশীকে আমি আই রেসপেক্ট হিম আর আ লট, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমার তার বাড়িতে যখনই যেতাম দেখা না, হতো। আমি বলছি, আমি শি ওয়াজ এ গুড ডক্টর। না না, একদম সব ঠিক, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে মানুষের ব্যক্তিতে নয়, তিনি কোন দলে বিলংস করেন তাতে মানুষের ক্ষোভ যন্ত্রণা। সে তো আমি করেইছি, যে দিদির ভূমিকায় শশী। হ্যাঁ, তো এই যে জায়গাটা এত নাটক করে ফেললেন, হ্যাঁ এটা ঠিক হলো না। মানে ওনার প্রতি মানুষের একটা অন্য ফেদ ছিল। তো আমি বলছি, আবার উল্টোটাও আমি দেখলাম, এই প্রথম কোনো বাস থেকে বিজেপির ছেলে এটাই তো বলছি, নেমে পাল্টা মেরে এটাই দিল। তো বলছি, এটাই পরিবর্তন, এটাই পরিবর্তন। আমি বললাম 24 এটা ছিল না আমার কাছে, না, ছিল না। 26 এটা আছে। মন্ত্রীর বাড়ি থেকে ঢিল মেরে দরজা বন্ধ করে দিচ্ছে, তাকে ঢিল মারবে না কেন? মন্ত্রী বলে তাকে ছেড়ে আসেনি। আমার আর এটা ধারণা যারা- আমাদের একটা প্ল্যান্টেড, কারণ পুলিশও চেষ্টা করেনি মন্ত্রীর বাড়ি থেকে ঢিল থেকে বাঁচানোর জন্য। না, পুলিশ কোনো কিছুই চেষ্টা না করে একদম, পুলিশ বরঞ্চ ইটটিটগুলো কুড়িয়ে দিয়েছে তৃণমূলের দিকে, এছাড়া কিচ্ছু করেনি। মানে ওরা ধারণা এই প্রত্যাঘাতটা হতে পারে, এটা ওরা ভাবতেই পারেনি। একদমই ভাবতে পারিনি। এবং পুলিশ পরবর্তীকালে অনেক সময় পেয়েছিল মন্ত্রীর বাড়িটাকে আমি আটকাবো, সে চেষ্টাটাও করিনি। কারণ আমার ধারণা ওরা এটাকে হাইলাইট করতে চেয়েছিল, ওরা এটাকে লাইমলাইটে আনতে চেয়েছিল যে আক্রমণকারী বিজেপি হিসেবে। এটা ঠিক অমিত শাহ যখন এসছিলেন 2019 সালে বিদ্যাসাগর মূর্তি ভাঙার যে ইতিহাস, সেই ইতিহাসের এরা পুনরাবৃত্তি করাতে চেয়েছিল। ভেঙেছিল কে? আমি চিনি তাকে, কে? কুণাল ঘোষও চেনে তাকে। আমি না, কি তার নাম কি? ক্যামেরা বন্ধ হলে বলে দেবো। তোমরা তার বিরুদ্ধে কিছু করছো না? কারণ না না, আমি বলছি সিসিটিভি ফুটেজ পুলিশ আজও প্রকাশ করেনি, একজনকেও গ্রেপ্তার করেনি। হ্যাঁ, সেই মামলাটার কি হয়েছে কিচ্ছু জানা যায়নি। কমিটিও বোধহয় একটা কিছু হয়েছিল, তারাও কোনো রিপোর্ট দেয়নি। ও, তার মানে টিএমসির ঘরের লোক। একদম। আমি তার নামটা তাহলে বলছি না কেন? কারণ এভিডেন্সটা আমার হাতে নেই, এভিডেন্সটা আমার হাতে নেই। আমার তাকে বাঁচানোর কোনো ইচ্ছে নেই, কিন্তু এভিডেন্স না থাকলে কারোর নাম বলাটা তো উচিত। তোমার তারা আছে, আমিও আর বকবক করব না। সেটা হচ্ছে, তার মানে তোমার কথা থেকে মনে হচ্ছে বড়নগরে তুমি এবার বুক চিতিয়ে জিতবে। এবং আমি বুক চিতিয়ে বললি না, আমি বলি আমি মানুষের আমি আশীর্বাদে করেছি, জিতবো। আমি তো জার্নালিস্ট, তো আমার মানুষের আশীর্বাদে জিতবো। সবসময় একটু মশালা দিই। তোমরা এটাকে একটা জনতার আশীর্বাদ, ভগবানের অমুক তমুক কিছুই তো না। হ্যাঁ, ওটাই সব কিছু। জনতার সমর্থন আমরা বলবো, তুমি বলবে আশীর্বাদ, সে বলতেই পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, খুব ভালো লাগলো। আবার আমি তোমার সঙ্গে বসবো, ভোটের আগে পারবো না হয়তো, ভোটের পরে ইমিডিয়েটলি, তখন কিন্তু একদম ফ্রি উইলিং কথাবার্তা বলতে হবে। এখন আমি বুঝতে পারি তোমার বাধ্যবাধকতা। আমি কিছু রেখে রেখে বলিনি, আমি তো জানি, জ্ঞানের মধ্যে ছিল বলেছি। প্রথম দেখলাম না একজন পলিটিশিয়ান যে ক্যান্ডিডেট হয়ে, তার অনেক মানে লক্ষণ রেখার মধ্যে তাকে থাকতে হয়। আই এগ্রি উইথ ইউ, কিন্তু তোমার ইমেজটা লক্ষণ রেখায় থাকার নয়, এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি যে দাম করে বলে দেবে কোনো একটা আর তুমি
রেগেও যা আর লোককে রাগাও ইচ্ছে করে। আমি দেখেছি রেগে প্রচুর। যাই না, হ্যাঁ, আমি রেগে যাই না, রাগও না, মানে খুব ওই মিষ্টি মিষ্টি করেই এমন প্যাচ লোককে করে। রাগায়। হ্যাঁ, ওরে একদম অব্যর্থ জায়গায় হিটও করে সেটা। যাই হোক, ইট ওয়াজ দুর্বল জায়গায় হিট করলে তো রিয়াকশন ইনস্ট্যান্ট আসবেই। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।